নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়ন হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ডিসিদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে ৩২ জনকে হত্যার প্রমাণ। ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল। আসামি হচ্ছে অর্থের যোগানদাতারাও, জানালেন চিফ প্রসিকিউটর। শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা। জনকল্যাণমুখী কাজ করার অঙ্গীকার। উন্নয়ন যাত্রায় নারীর ক্ষমতায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়। হ্যাঁ ভোট দিতে বলে ক্ষমতায় এসে গণভোট অস্বীকার করাই প্রতারণা। ফ্যাসিবাদের পথেই বিএনপি, অভিযোগ ১১ দলের। জন আকাঙ্ক্ষা পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি। এবং দেশের পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহবাহী বিমান ঢাকায় পৌঁছাবে সকালে। বুধবার নাহিদা বৃষ্টির জানাজা। ২ শিক্ষার্থী খুনের ঘটনায় প্রবাসীদের শোক। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন ও জনগণের সেবা নিশ্চিতে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। রোববার সকালে ৪ দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করে দুর্নীতির বিরুদ্ধে সরকারের আপোষহীন অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর প্রথম জেলা প্রশাসক সম্মেলন। রোববার সকালে সচিবালয় থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন ৪ দিনের সম্মেলন। জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর সাফল্য কামনা করছি এবং এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে সরকারে প্রতিফলন ঘটে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে প্রশাসনের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেবে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন সরকার প্রধান। জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই কিন্তু জনপ্রশাসনকে হয়তোবা দুর্নীতিপরায়ণ এবং অপেশাদার করে তোলার অন্যতম একটি কারণ, এটি আমি মনে করি। নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে সই করা জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, ভিন্নমত থাকলেও জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি। সবার আগে দেশের স্বার্থ। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। দুর্নীতির বিরুদ্ধে সরকারের আপোষহীন অবস্থান ও জবাবদিহিতা নিশ্চিতের কথা জানান প্রধানমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার। সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ও অবৈধ মজুতদারের বিরুদ্ধে নিয়মিত বাজার মনিটরিং ও ভোগান্তিহীন সেবা নিশ্চিতে দৃশ্যমান মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মোবাইল কোর্ট পরিচালনা কার্যকর, নিয়মিত এবং দৃশ্যমান। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু মোকাবিলায় জেলার প্রশাসকদের আগাম প্রস্তুতির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় আনতে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কাজের স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। অনিয়ম বন্ধে ডিসিদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশনাও দেওয়া হয়। রোববার বিকেলে ডিসি সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রীরা। জেলা প্রশাসকদের দেয়া প্রায় ২০০০ প্রস্তাবের মধ্য থেকে ৪৯৮টি প্রস্তাবের উপর আলোচনার লক্ষ্যে শুরু হয়েছে এবারের ডিসি সম্মেলন। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে সম্মেলনের প্রথম দিনের কার্য অধিবেশনে ডিসিদের নানা নির্দেশনা দেওয়ার কথা বলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা। সামাজিক সুরক্ষা কর্মসূচি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্বিক পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ডিসিদেরকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা পরিহার করতে হবে। সঠিক উপকারভোগীদের কাছে যাতে সেবা পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। জনগণের অভিযোগ শুনতে হবে। স্বাস্থ্য বিষয়ক কার্য অধিবেশন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি নেওয়া, ভেজাল ওষুধ বিক্রি বন্ধ সহ হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার
নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ডিসিদের। ডেঙ্গু তো আমরা চিকিৎসা করে বাঁচাইতে পারবো না, প্রিভেন্টিভ আমাদের মেজার নিতে হবে। হামের টিকা তো চলছে, এর মধ্যে তো বললাম 81% আমরা টার্গেট কভার করে দিয়েছি। এদিকে কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় এনে সাধারণ শিক্ষার সমমান দিতে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তাদের প্রতিনিধির সাথে আমরা বসেছি এবং তাদের ইকুইভ্যালেন্সি ডিগ্রি যেটা হওয়ার সেটা আমরা কথা বলেছি। দাখিল এসএসসি, আলেম এসএসসি, ফাজিল ডিগ্রি, কামেল মাস্টার ডিগ্রি, ওদের শুধু দাওরাকেই বলা হয় মাস্টার ডিগ্রি। ওই লেভেলগুলোকে আমাদের ঠিক করতে হবে। কিছু কিছু জায়গায় টেকনিক্যাল এডুকেশন দিতে হবে। আমরা চাই না তারা আলাদা থাকে। আইন মন্ত্রণালয়ের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতি পেলে মন্ত্রণালয়কে জানাতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী। অধীনস্থ যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোতে কোনো সুনির্দিষ্ট অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি। অনিয়ম বন্ধে কার্যকর উদ্যোগ তদারকি করারও নির্দেশনা দেন আইনমন্ত্রী। তাদেরকে ভিজিল্যান্ট থাকতে বলেছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার জেলা প্রশাসকদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি অভিযোগ করে আক্ষেপ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নির্বাচিত সরকার সে প্রথা আবারও চালু করায় ধন্যবাদ জানান তিনি। রোববার রাতে বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলনে কথা বলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় জনগণের কল্যাণে নেয়া সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে নির্দেশনা দেন তিনি। এ সময় অবৈধ জ্বালানি মজুত রোধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং সহ অন্যান্য কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন রাষ্ট্রপ্রধান। গ্রামীণ উন্নয়ন এবং কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে চালু হয়েছে খাল। গত বছর যে সরকার ছিল ক্ষমতায় তারা রাষ্ট্রপতিকে বঞ্চিত করেছে, আমি দুঃখের সঙ্গে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। বর্তমান রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার পরে সেই প্রথাকে আবার চালু রেখেছেন। এজন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এক যুগ আগে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ৭ জনের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এ মামলায় আসামি হচ্ছেন অর্থের যোগানদাতারাও। ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে জড়ো হন হাজারো মানুষ। দিনভর উত্তেজনা সহিংসতার পর সমাবেশ ছত্রভঙ্গ করতে গভীর রাতে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। অন্ধকারের মধ্যে প্রাণ যায় অনেকের। একযোগেও বিচার পায়নি ভুক্তভোগী পরিবার। আওয়ামী লীগ সরকারের পতনের পর শুরু হয় তদন্ত কার্যক্রম। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরেই এ পর্যন্ত ৩২ জন নিহতের তালিকা পাওয়া গেছে। দলবদ্ধভাবে এবং প্রিপ্ল্যান্ড ওয়েতে তাদের উপর আক্রমণ করলো। সেখানে প্রায় ৩২ জনের বেশি লোক অন দ্য স্পট মারা গেল। নারায়ণগঞ্জে নিহত হলো, চট্টগ্রামে নিহত হলো। এই ঘটনাটাকে আমি অগ্রাধিকার বেসিসে এবং বিশেষ প্রায়োরিটি দিয়ে আমি তদন্ত কাজ শুরু করি। চিফ প্রসিকিউটর জানান, মামলার তদন্ত প্রায় ৯০% সম্পন্ন। বাকি কাজ শেষ করে শিগগিরই দেয়া হবে তদন্ত প্রতিবেদন। প্রায় ৯০% কাজ, তদন্ত কাজ এটা প্রায় শেষ হয়ে গেছে। চট্টগ্রামের কিছু ইনভেস্টিগেশন আমাদের বাকি আছে। তদন্ত কাজটা শেষ হয়ে গেলেই আমরা আশা করি যে আমাদের কাছে রিপোর্ট চলে আসবে এবং রিপোর্ট আসার সাপেক্ষে আমরা হয়তো ফরমাল চার্জ দিয়ে মামলার তদন্ত কাজও শুরু করতে পারবো। এই মামলায় বর্তমানে কারাগারে আছেন ৬ জন। আসামির তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি। রোববার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ পাঠ করান স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। আর এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রতিনিধিত্ব পূর্ণতা পেল। শপথ গ্রহণের পর নারী সংসদ সদস্যরা জনকল্যাণমুখী কাজ করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। রোববার সন্ধ্যা ৭টার পর একে একে সংসদ ভবনে আসতে শুরু করেন নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সদস্যরা। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি
জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে রাত 9টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী ও বিরোধী দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে শপথ নেন নতুন নারী এমপিরা। শপথ শেষে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। শুধু ডেমোক্রেসি হলে চলবে না, হিউম্যান রাইটস প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশের মাটিতে। একজন জনপ্রতিনিধি হিসেবেও আমি দেশের মানুষের সেবা করতে চাই। একজন তরুণ প্রতিনিধি হিসেবে তরুণদের জন্য কাজ করতে চাই। নারী হলো একটা সমাজ গঠনের মূল ভিত্তি। সেই মূল ভিত্তিকে আমরা কিভাবে গড়ে তুলব, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সেইভাবে একদম ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে উপর পর্যন্ত কাজ করব। নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার কথাও জানান নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই সঙ্গে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে সংসদে জনগণের কণ্ঠস্বর তুলে ধরার প্রতিশ্রুতি দেন। তরুণদের সাথে এসে হাত মিলিয়েছি বাংলাদেশকে সংস্কারের জন্যই। তো এই সংস্কারের রাজনীতিটাকেই আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। ন্যায় বিচারের বাংলাদেশ গড়তে পারবো, এই দৃঢ় প্রতিজ্ঞভাবে সেই শপথই আমরা নিয়েছি ইনশাল্লাহ। আর বাংলাদেশের হয়ে, বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে ইনশাল্লাহ কাজ করে যাব। যে আমরা সবাই পরস্পরে একে অন্যকে ভালোবাসি এবং এই দেশটাকে সুন্দর একটা সমৃদ্ধশালী দেশ হিসাবে গঠন করি। সরকার দলীয় চিফ হুইপ বলেন, শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রতিনিধিত্ব পূর্ণ হলো। গত 30 এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত 49 সংসদ সদস্যের নাম ঘোষণা করে। রাজনৈতিক দল ও জোটের ভিত্তিতে বিএনপি থেকে সর্বোচ্চ 36 জন, জামায়াত জোট থেকে 12 এবং স্বতন্ত্র জোট থেকে 1 জন নারী সদস্য নির্বাচিত হন। সংরক্ষিত নারী আসনের প্রার্থী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নও বৈধ ঘোষণা করে ইসি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গণভোট নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি, এমন অভিযোগ করে 11 দলের নেতারা বলছেন সংস্কার মেনে না নিয়ে ফ্যাসিবাদের পথেই হাঁটছে তারা। রোববার রাজধানীতে এনসিপির জাতীয় কনভেনশনে নেতারা আরও বলেন, জন আকাঙ্ক্ষা পূরণ না হলে আন্দোলন গড়ে তোলা হবে। জাতীয় নাগরিক পার্টির আয়োজনে জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে রাজনীতিবিদ, বিশ্লেষক ও বিশিষ্টজনরা দিনব্যাপী বিভিন্ন সেশনে অংশ নেন তারা। গোটা দেশ জুড়ে ঘটছে এবং খুব অল্প সময়ের মধ্যে। রোববার বিকেলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ক সেশনে আয়নাঘরের ভয়াবহতা তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর। ভয়ঙ্কর ছিল সেই আয়নাঘরগুলো, কিভাবে মানুষকে গুম করে রাখা হয়েছে, কিভাবে টর্চার করা হয়েছে, কিভাবে তাদেরকে এক্সিকিউট করা হয়েছে। আগামীতে যাতে এই ফর্মের কোনো অফেন্স আর বাংলাদেশে না ফিরে আসতে পারে, সেই কাঠামো আইনি, বিচারিক, সামাজিক, তথ্যগত সব কিছু আমাদেরকে নিশ্চিত করতে হবে। সমাপনী সেশনে 11 দলের নেতারা বলেন, সংস্কার মেনে না নিয়ে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি। হাতে ভোট দিতে বলেছেন, তাহলে আমরা নিশ্চয়ই সুধারণা করব যে প্রধানমন্ত্রীর মুখে যা বলেছেন হাতে ভোট দিতে, উনিও তাহলে হাতে ভোট দিয়েছেন। তাহলে আপনি কি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি ইগনোর করবেন? 4টি মৌলিক বিষয় যে কোনো মূল্যে আমরা আদায় করে ছাড়বো, এই দৃঢ় প্রত্যয় আমাদের লাগবে। আর না হলে এর পরের যে বিপ্লবটা হবে, সেই বিপ্লবের মধ্য দিয়ে বিএনপি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যারা সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে, তারা তাদের এই ভোটের প্রতিফলন না দেখলে তারা বসে থাকবে চুপচাপ, তারা এটা মেনে নেবে, এটা ভাবার কোনো কারণ নাই। এটা যদি অব্যাহত থাকে তাহলে রাজপথ, জনগণের আন্দোলনই কিন্তু একমাত্র আমাদের রাস্তা হয়ে দাঁড়াবে। সংস্কার বাস্তবায়নের দাবিতে দ্রুত মাঠ পর্যায়ে কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান এনসিপি নেতারা। তদন্ত ছাড়া কোনো কিছু না বলা। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে কারাবন্দী সাংবাদিকদের জামিন চাইলেন সাংবাদিক নেতারা। জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, সাংবাদিকদের বিরুদ্ধে যে কোনো মামলা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যে আনা হবে। এদিকে সম্পাদক পরিষদ ও নোয়াবের অনুষ্ঠানে মন্ত্রী জানান, গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে র্যালির আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রোববার সকালে এই আয়োজনে যোগ দিয়ে মন্ত্রী জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার।
পরে তথ্য ভবন মিলনায়তনে আলোচনা সভায় গণমাধ্যমে হামলার সুষ্ঠু বিচার এবং কারাবন্দী সাংবাদিকদের আইনি কার্যক্রম চালু রেখে জামিনের দাবি জানান সাংবাদিক নেতারা। স্বাধীনতার সময় 1971-এ এটাকে প্রত্যক্ষ করেছিলাম, আমরা 2025-এ এসে আবার প্রত্যক্ষ করলাম যে সংবাদপত্রের অফিস পোড়ানো হচ্ছে। ফলে আমাদের সামগ্রিক রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে এমন ধরনের কিছু পচন ধরেছে, আমরা গণমাধ্যমও সেটা থেকে মুক্ত না। আজকে যারা জেলখানায় আছেন তাদের বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকতে পারে, কিন্তু এরা খুনের মামলা দিলেন কেন? আর খুনের মামলা চলতে থাকবে কেন? তারা বিনা বিচারে আটক থাকবেন কেন? জবাবে মন্ত্রী জানান, সাংবাদিকদের নীতিগতভাবে সহায়তা দিতে আন্তরিক সরকার। বিনা অপরাধে আমরা কোনো সাংবাদিক কারাগারে থাকুক আমরা তা চাই না। নীতিগতভাবে সমস্ত ধরনের সাংবাদিকদেরকে আইনের আওতায় যতটা সম্ভব তাকে পেশাগত সহযোগিতা দেওয়া হবে। বিকেলে সম্পাদক পরিষদ ও নোয়াবের আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, মুক্ত গণমাধ্যম নিশ্চিতে কমিশন গঠন করবে সরকার। তথ্য মন্ত্রণালয় থেকে একটা পরামর্শ কমিটি গঠন করতে চাই, যার লক্ষ্য হবে একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন তৈরি করা, এবং সেই পরামর্শ কমিটিটা তৈরি করতে চাই আপনাদের সকলের মতামতের ভিত্তিতে। এদিন টিআইবির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সমালোচনাকে ইতিবাচকভাবে দেখে বর্তমান সরকার। যেই জায়গায় মিডিয়া চলে গিয়েছিল, জার্নালিজম বলতে যা বোঝা গিয়েছিল, এই জায়গা থেকে মিডিয়াকে বেরিয়ে আসতে হবে। আপনার প্রত্যেকে খুব স্ট্রংলি সরকারের যে কোনো ধরনের সমালোচনা, যৌক্তিক সমালোচনা কন্টিনিউ করবেন। গণমাধ্যমের স্বাধীনতা, অপতথ্যের বিস্তার এবং জন আস্থা পুনর্গঠনে বিভিন্ন বিষয় উঠে আসে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায়। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার জামিল আহমেদ লিমনের মরদেহবাহী বিমান। স্থানীয় সময় শনিবার রাতে ফ্লোরিডার অরল্যান্ডো বিমানবন্দর থেকে রওনা হয়ে ঢাকায় পৌঁছাবে সোমবার সকালে। নিহত আরেক শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। অশ্রু আর ভালোবাসায় সহপাঠীরা বিদায় জানানোর দুদিন পর এবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে জামিল আহমেদ লিমনের মরদেহ। স্থানীয় সময় শনিবার রাত 8:45 জামিলের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি অরল্যান্ডো বিমানবন্দর ছাড়ে। দুবাই হয়ে সোমবার সকালে ঢাকায় পৌঁছাবে মরদেহ। মর্মান্তিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার জামিল লিমনের মরদেহ আজ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করল। এই মরদেহ বাংলাদেশে পৌঁছবে 4 মে সকাল 8:40। এদিকে খুন হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আগামী 6 মে তার জানাজা হবে। এরপরই বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তদন্তকারী সংস্থার দাবি, জামিলের রুমমেট হিশাম গার্ভে পরিকল্পিতভাবে দুজনকে হত্যা করেছে। পুলিশ তাকে গ্রেফতার করার পর আদালত জামিন নাকচ করে অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছে। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ক্লাস, পরীক্ষা সবই চলছে, কিন্তু ক্যাম্পাস জুড়েই যেন নীরবতা, শোকের ছায়া। কোনোভাবেই জামিল ও বৃষ্টির স্মৃতি ভুলতে পারছে না তার সহপাঠীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। হাম সংক্রমণের খবর। হাম ও উপসর্গে 24 ঘন্টায় মারা গেছে আরও 10 জন। হামের প্রাদুর্ভাবে ঝুঁকি বাড়ছে শিশুদের মানসিক বিকাশে। দেখা দিচ্ছে খিটখিটে মেজাজ আর অতিরিক্ত কান্নার প্রবণতা। প্রায় নির্মূল হওয়া হামের তাণ্ডবে বিপর্যস্ত দেশ। 2 মাসের কম সময়ে কেড়ে নিয়েছে প্রায় 300 শিশুর প্রাণ, আক্রান্ত প্রায় 40,000। দীর্ঘদিন জ্বর সহ শিশুর শারীরিক জটিলতার প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যেও, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, বাধা পড়ছে সামাজিক বিকাশেও। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের অভিভাবকরা জানান, আক্রান্ত হওয়ার পর থেকে পরিবর্তন হতে থাকে স্বাভাবিক আচরণ। দেখা দেয় খিটখিটে মেজাজ, কান্নাকাটির প্রবণতা। যখন অতিরিক্ত মাত্রায় জ্বর থাকে তখন ও লাথি ঘুষি মানে পাশে আবার কেনেলা দুটো টান মারে। জ্বর কারণে কেয়ার করলে যেত না, বুঝতো না, খাইতো না, মেজাজ খিটখিটে হয়ে গেছে। এখন পর্যন্ত তেমন একটা সুবিধা হয় না। চিকিৎসকরাও বলছেন, আক্রান্ত শিশুদের শারীরিক আচরণে আসছে পরিবর্তন। এতে মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার। একটা বাচ্চা মেজাজ আক্রান্ত হচ্ছে, সেই ব্যাপারটা সে খেতে পারছে না, হাসপাতালে ভর্তি হচ্ছে। এটা যেমন রোগীর শিশু বাচ্চার উপর যেমন মনস্তাত্ত্বিক একটা চাপ ফেলে, প্লাস রোগীর সাথে যারা আছে তাদের উপর একটা মনস্তাত্ত্বিক একটা চাপ ফেলে। আর্থিক
মানসিক সব দিক দিয়ে আসলে একটা চাপ তৈরি করে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শুধু শিশু নয়, অভিভাবকদের অতিরিক্ত আতঙ্কও প্রভাব ফেলছে শিশুর ওপর। তাই আতঙ্কিত না হয়ে শিশুদের বেশি করে সময় দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বাচ্চারা খুব বলতে চায়, প্যানিকের মতো আচরণ করে বা ভয় পায়, তাহলে তাদের কথাগুলো শুনুন, কি বলতে চায়, কেন ভয় পাচ্ছে, কোন বিষয়ে মনের মধ্যে কি চলে, সে অনুযায়ী সমাধানের চেষ্টা করুন। কোয়ালিটি টাইমটা খুবই গুরুত্বপূর্ণ শিশুর কথা বোঝার জন্য। আপনি যদি শিশুর সাথে গুরুত্ব সহকারে 5 মিনিট কথা বলেন, অনেক ইফেক্টিভ। সময় মতো শিশুদের টিকাদান, সচেতনতা এবং মানসিক সহায়তা নিশ্চিত করা গেলে শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আসছে জাতীয় বাজেটে প্লাস্টিক ও রাবারের হাওয়াই চপ্পল ও প্লাস্টিকের তৈরি পাদুকা উৎপাদন ও সরবরাহ পর্যায়ে ভ্যাট অব্যাহতির দাবি জানিয়েছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, আগের ভ্যাট অব্যাহতির সুবিধা 2023 সালে প্রত্যাহার করে 15% ভ্যাট আরোপ করা হয়। ফলে এসব পাদুকার দাম বেড়ে যাওয়ায় ঝুঁকিতে পড়ে অনেক কারখানা। এর জেরে 50% বেশি কারখানা বন্ধ হয়ে গেছে। সংবাদ সম্মেলনে প্রতি জোড়া 250 টাকা বা তার কম মূল্যের পাদুকার ওপর মূল্য সংযোজন কর অব্যাহতি, কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর ছাড় ও স্থানীয় ব্যবহারের জন্য বন্ড সুবিধার আওতায় কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। ছিঁড়া ফাড়া জুতোগুলো ড্রেন পরে থাকেন, ওইখান থেকে আমরা তুলে আনি, আইনা এটাকে রিফাইনিং করে আবার নতুন করে পণ্য করে মাল বানাই। তো আমরা তো দেশের উন্নত করতেছি, আমরা তো দেশের ক্ষতি করতেছি না, তাহলে এই গরিবদের উপরে ভ্যাট কেন বসবে বলেন? দ্বিতীয় পদ্মা সেতুর কাজ বর্তমান সরকারের আমলেই করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দৌলতদিয়া পাটুরিয়া কাজীর হাটে দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি বলেন, এই সেতুর কাজ এই সরকারের আমলেই শেষ করতে হবে। বলেন, রাষ্ট্রের উন্নয়ন সহ সব খাত সমৃদ্ধ করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল একটা না দুটো পদ্মা সেতু হবে। এই সরকারের সময় এই সেতু শুরু এবং শেষ করতে হবে। যোগাযোগটা হচ্ছে রাষ্ট্রের উন্নয়নের জন্য। শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, মানুষের হৃদ্যতা, একটা সেতু কতভাবে ভূমিকা পালন করে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমই গণতন্ত্রের মূল ভিত্তি, অথচ সাংবাদিকরা হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান গণমাধ্যম কর্মীরা। সাংবাদিকরা বলেন, আদালতে প্রবেশাধিকার সীমিত করে গণমাধ্যমের কণ্ঠ রোধের প্রচেষ্টা গণতন্ত্রের জন্য হুমকি। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিতে সরকার, প্রধান বিচারপতি সহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান গণমাধ্যম কর্মীরা। আমাদেরকে স্বাধীনভাবে সাংবাদিকতা করতে দিতে হবে, আমাদেরকে প্রবেশাধিকার দিতে হবে, উচ্চ আদালতে আমাদের প্রবেশাধিকার দিতে হবে। সুপ্রিম কোর্টে আমরা প্রবেশ করতে পারছি না, দেশের সাংবিধানিক অধিকার যেটি আমাদের সেটি আমরা পাচ্ছি না। আমরা সর্বোচ্চ আদালতে দীর্ঘদিন ধরে চলে আসা একটি রীতি, দীর্ঘদিন ধরে চলে আসা একটি নিয়ম বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর বন্ধ করে দিয়েছেন। উজানের ঢল ও বৃষ্টিতে হাওরে পানিতে তলিয়ে কৃষকের কষ্টের ফসল। কোনো রকমে ফসল ঘরে তুললেও রোদ না থাকায় নষ্ট হচ্ছে শত শত মন ধান। ক্ষতিগ্রস্তদের 3 মাসের খাদ্য সহায়তা দেবে সরকার। পানিতে তলিয়ে গেছে কষ্টে বোনা মনকে মন ধান। বিপর্যয়ের মুখে পড়ে কৃষকদের দুর্ভোগ যেন কমছেই না। সুনামগঞ্জে দেখার হাওর সহ বেশ কয়েকটি এলাকার অন্তত 16,500 হেক্টর জমির পাকা ধান এখনো পানিতে তলিয়ে রয়েছে। এর মধ্যে কয়েকদিন ধরে নেই রোদের দেখা। এ অবস্থায় অনেকেই ঘরের মেঝেতে ধান বিছিয়ে ফ্যানের বাতাসে শুকানোর চেষ্টা করে যাচ্ছে। রোদে শুকাতে না পারায় কারো কারো ধান পচে নষ্ট হয়ে গেছে। ধান কাটছে 10-12 দিনে পড়তেছে, ধান যে ফস্ত আছে ধান তো বোমাই যাইতে পারতেছে না, ধান গেরায় যাইতেছে গা,
একটা দানা শুকাইতাম পারতাছি না। নেত্রকোনাতেও হাওরসহ নিচু এলাকার বোরো ধান পানিতে তলিয়ে থাকায় জমিতেই পচে যাচ্ছে। কোনো রকমে ধান কিছু কাটলেও শুকানো নিয়ে বিপাকে তারা। হারভেস্টার মেশিনে আজকে যদি তেলের সংকটটা না থাকতো তাহলে অবশ্যই যেগুলা ক্ষেত আছে সবগুলাই কিন্তু কাটতে পারতো। এদিকে অতিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ নদী ও হাওরে পানি বাড়ছে। এ পর্যন্ত 2160 হেক্টরে বোরো ফসল পানির নিচে, চড়া দামেও পাওয়া যাচ্ছে না ধান কাটার শ্রমিক। কিশোরগঞ্জের হাওরে প্রায় 10,000 হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত। এখন পর্যন্ত কাটা হয়েছে 60 ভাগ জমির ধান। এ অবস্থায় হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাস খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর। আগামী 3 মাস তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করব এবং কিছু আর্থিক সহায়তা দান করব। এছাড়া উজানের ঢলে জামালপুর পৌর এলাকার 11 নম্বর ওয়ার্ডের শেখের ভিটা ও পূর্ব বাগেরহাটার অন্তত 2 শতাধিক পরিবার এখনও পানিবন্দী। হাঁটু পানি মারিয়েই গন্তব্যে যেতে হচ্ছে অনেককে। দেখা দিয়েছে সাপের আতঙ্ক। দুদিনে সাপ কেটেছে 4 জনকে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানীতে বসবে 27টি পশুর হাট। যেখানে সেখানে হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী। এছাড়া চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথাও জানান মন্ত্রী। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অবাধ পরিবহন নিশ্চিত করতে রোববার বৈঠকে বসে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বৈঠক শেষে এবছর কোরবানিযোগ্য পশুর পরিসংখ্যান তুলে ধরেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। বলেন, কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না, বরং উদ্বৃত্ত থাকতে পারে 22 লাখের বেশি। এ অবস্থায় অবৈধ চোরাচালান ঠেকাতে সীমান্তে জিরো টলারেন্স দেখাবে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী। বর্ডার দিয়ে অতীতে যে পরিমাণে আসতো, আমার ধারণা গত বছর তার 1/4 আসে নাই। আগামী দিনে জিরো হবে। এই মুহূর্তে আমার 1 কোটি প্লাস কোরবানের গরু, ছাগল, মহিষ আছে। এবছর ঢাকায় 27টি সহ সারা দেশে 3600টি পশুর হাট বসবে। নির্বিঘ্নে পশু পরিবহনে সড়ক, মহাসড়ক ও সেতু এলাকায় থাকবে বিশেষ ব্যবস্থা। চাঁদাবাজি বন্ধে অভিযান চালাচ্ছে সরকার। চাঁদাবাজি, রাহাজানি, এই ধরনের ধান্দামির ভিতরে যারা আছে এদের ভিতরে একটা অভিযান গত পরশু থেকে শুরু হয়েছে। এই সরকারের প্রথম টার্গেট এদেশের সাধারণ মানুষের অর্থনীতিকে শক্তিশালী করা, এই দেশকে চাঁদাবাজ মুক্ত করা। কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষা ও রোগ শনাক্তে হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর অপরাধ প্রবণ এলাকায় বসছে নতুন পুলিশ ক্যাম্প। ঝুঁকিপূর্ণ এলাকায় ব্লক রেইডে বন্ধ হচ্ছে সন্ত্রাসীদের পালানোর পথ। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে চলছে বিশেষ অভিযান। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গুরুত্ব পেয়ে আসছে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয়টি। রাজধানীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানের বিষয়ে রোববার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। তিনি জানান, চলতি মাস থেকে শুরু হয়েছে বিশেষ অভিযান। 48 ঘন্টায় 58 জন চাঁদাবাজকে গ্রেফতার সহ তালিকাভুক্ত আরও 94 জনকে আটক করা হয়েছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 58 জন তালিকাভুক্ত চাঁদাবাজ এবং 94 জন তাদের সহযোগী চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন মামলায় বা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নতুন একটি থানার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার। এছাড়া সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা নিয়মিত হালনাগাদ হচ্ছে জানিয়ে অপরাধীদের ছাড়াতে কেউ তদবির করলে তাকেও চক্রের অংশ হিসেবে ধরা হবে বলে জানান তিনি। মোহাম্মদপুরে আরও 2টি ক্যাম্প আছে, মোহাম্মদপুর ক্যাম্প প্লাস ওইদিকে রায়ের বাজার ক্যাম্প, এবং মোহাম্মদপুরে একটা থানা স্থাপনের জন্য আমরা প্রস্তাব রেডি করতেছি। রায়ের বাজার থানা স্থাপনের প্রস্তাব অলরেডি মন্ত্রণালয় পর্যায়ে আছে। চলমান সাঁড়াশি অভিযান অব্যাহত থাকলে রাজধানীতে অপরাধ আরও কমে আসবে বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার। আমাদের অভিযান অব্যাহত আছে এবং জোরদার করা হয়েছে। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীর ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হকারদের দেয়া হচ্ছে পরিচয়পত্র। নির্দিষ্ট অঙ্কের ফি দিলে মিলবে এলাকা ভিত্তিক ব্যবসা করার সুযোগ। নগর পরিকল্পনাবিদ বলছেন, বরাদ্দে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে ভেস্তে যেতে পারে উদ্যোগ। তানভীর হাসান মেঘের প্রতিবেদন। রাজধানীতে ফুটপাত দখল আর উচ্ছেদ যেন ইঁদুর বিড়াল খেলা। এই দোলাচলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পথচারীরা। স্থায়ী সমাধানের দাবিতে আওয়াজ তুলতে তুলতে যেন ক্লান্ত নগরবাসী। অভিযোগ আছে, ফুটপাত দখলকে ঘিরে গড়ে উঠেছে কোটি টাকার চাঁদাবাজির চক্র। প্রভাবশালীদের নিয়মিত অর্থ দিয়েই দোকান খুলতে হয় হকারদের। তবে এবার এই চক্র ভাঙতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। 2 সিটি কর্পোরেশন ডিএমপির সহায়তায় হকারদের তথ্য সংগ্রহ শুরু করেছে। এর মধ্যে গুলিস্তানের রমনা ভবন সংলগ্ন লিংক রোড এলাকায় হকারদের জন্য সাদা রঙের দাগ কেটে জায়গা নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সিটি প্রশাসক সময় সংবাদকে জানালেন কিভাবে হবে এলাকা ভিত্তিক হকার পুনর্বাসন। তাদেরকে আইডি দিচ্ছে এখানে একটা চেক থাকবে, এটাকে আপনার ছবি তুলে পুশ করলে তার ডিটেলস বৃত্তান্ত বের হয়ে আসবে। প্লাস আরেকটা আমরা নাম্বার প্লেট দেব, দুইটার মধ্যে উল্লেখ থাকবে যে সে কোন জায়গাটায় ব্যবসা করবে। স্পট নির্ধারণ করে হকার পুনর্বাসন কাজ শুরু করতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে হকারদের পরিচয়পত্র দিয়েই এখন পর্যন্ত থেমে আছে তাদের কার্যক্রম। খেলার মাঠকে বন্ধ করে দিয়ে তাদেরকে আমরা সেখানে বসাতে পারি না। সেই কারণে যেখানে একটু খালি জায়গা আছে, যেখানে যানজট হওয়ার কোনো সুযোগ নেই, সেখানে আমরা আপাতত তাদেরকে স্থানান্তর করছি। চৌকি কিংবা স্থায়ী কোনো দোকান থাকতে পারবে না। একটা ট্রলি সিস্টেম করে সেখানে আসবেন এবং নির্দিষ্ট একটা জায়গায় সেটা রাখতে হবে। যদি এই পরিকল্পনা সফলতা আসে, তাহলে সড়কে ট্রাফিকের আমূল পরিবর্তন আসবে বলে মনে করছে ডিএমপি। আমি তো মনে করি যে ট্রাফিক ব্যবস্থাপনা একটা আমূল চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা সবাইকে একটা রিকোয়েস্ট করেছি যে আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দিবেন। এদিকে মাঠ পর্যায়ে 2 সিটি কর্পোরেশন কাজ শুরু করলেও হকারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পুলিশ এসে তাদেরকে করে নিয়ে গেছে, কোথায় কি হবে সেটা তো এখন আমরা জানি না। পরিচয়পত্র আর পুনর্বাসনের এই নতুন উদ্যোগ কি শেষ পর্যন্ত হকারদের ভাগ্যের বদল ঘটাবে, নাকি বরাবরের মতো এবারও তা কাগজে কলমে কিংবা পরিকল্পনাতেই সীমাবদ্ধ থাকবে, সেটাই এখন দেখার বিষয়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে পণ্য পরিবহনে। ঢাকার সঙ্গে বিভিন্ন রুটে ট্রাক প্রতি ভাড়া বেড়েছে 10 থেকে 15,000 টাকা। খরচ বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে সবজির আড়ত থেকে খুচরা বাজারে। সাইফুল ইসলামের রিপোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই রাজধানীতে আসছে সবজি। সন্ধ্যার পর থেকে রওনা দেয়া এসব ট্রাক শুধু সবজি নয়, ডিজেলের দাম বৃদ্ধির চাপ নিয়ে যাচ্ছে ঢাকায়। প্রতি লিটার ডিজেলে 15 টাকা বৃদ্ধির পর ঢাকার সাথে বিভিন্ন রুটে ট্রাক ভাড়া বেড়েছে 10,000 টাকা থেকে 15,000 টাকা। পরিসংখ্যান বলছে, সাতক্ষীরা থেকে ঢাকার দূরত্ব 237 কিলোমিটার। এক্ষেত্রে সাতক্ষীরা থেকে 15 মেট্রিক টন সবজি বোঝায় একটি ট্রাক ঢাকায় পৌঁছাতে তেলের প্রয়োজন হয় 52.5 লিটার। আগের হিসেবে জ্বালানি ব্যয় হতো 5,250 টাকা, ট্রাক ভাড়া ছিল 20,000 টাকা। বর্তমানে 115 টাকা লিটারে একই রাস্তায় ব্যয় বেড়েছে মাত্র 800 টাকা, কিন্তু পরিবহনে বাড়তি ভাড়া যোগ হয়েছে 15,000 টাকা। এতে প্রতি কেজি সবজি পরিবহনে খরচ বাড়ল 1 টাকা। এখন মনে করেন আপনি ডিজেলের দাম বাড়ার কারণে মনে করেন আপনার একটা গাড়ি ভাড়া দিতেছি আমরা মনে করেন 35,000। তেল বেশি লাগছে, যার কারণে ভাড়া বেশি। ঢাকার বাজারে হিসেবে 1 টাকা বাড়ার কথা থাকলেও ব্যবসায়ীদের দাবি কেজিতে দাম বেড়েছে 3 টাকা। কেজি মালে গাড়ি ভাড়া আপনার আছে, আগে ছিল 3 টাকা, এখন হয়েছে 6 টাকা। আগে ক্যারিং খরচ ছিল, তার থেকে ডাবল হয়ে গেছে। চালের বাজারেও পড়েছে এর প্রভাব। ব্যবসায়ীদের অভিযোগ, গাড়ির সংকট ও জ্বালানি নিতে অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় মোকাম ভিত্তিক 15 মেট্রিক টন ধারণ ক্ষমতার ট্রাকে ভাড়া বেড়েছে 5,000 টাকা। হিসেবে 50 কেজি বস্তায় মাত্র 16 থেকে 17 টাকা বাড়ার কথা থাকলেও খুচরায় প্রভাব পড়েছে 100 টাকা। মোকাম বেঁধে 4-5 হাজার টাকা বাড়তি। আমরা তো ধরেন যেগুলো আছে এগুলা সব বেশিরভাগই
ক্রেতার উপর দিয়ে দিব। বিভিন্ন যানবাহনের ভাড়া বাড়াতে আবার মোটামুটি 2-3 টাকা আবার বাড়িয়ে গেছে। জ্বালানির দাম বৃদ্ধির সুযোগ নিয়ে ভোক্তার পকেট কাটায় জড়িতদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ ক্যাবের। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তারা দেখেও না দেখার মতো ভান করে থাকে। অনৈতিক ছাড় দেওয়ার যে মানসিকতা, এটা থেকে বের হয়ে আসতে হবে। জ্বালানির দাম বৃদ্ধির সাথে পরিবহন খরচ মিলিয়ে সবজির দাম বাড়ায় এই রেশে ভুক্তভোগী সাধারণ মানুষ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দেশের পরিবহন খাতে তৈরি হয়েছে বড় ধরনের চাপ, আর সেই চাপ গিয়ে পড়ছে নিত্যপণ্যের বাজারে। এতে করে অস্বস্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এমন কঠিন পরিস্থিতি থেকে উত্তরণে সমন্বয়হীনতাকে বাদ দিয়ে দীর্ঘমেয়াদী জ্বালানি ব্যবস্থাপনায় নতুনত্ব আনার তাগিদ খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ আজ। যদিও সারা দেশের নজর থাকবে পশ্চিমবঙ্গের দিকেই। রাজ্যটিতে মমতার প্রত্যাবর্তন নাকি ক্ষমতার পালাবদল হবে তা নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গে 2011 সালে বামফ্রন্টকে হটিয়ে ক্ষমতার মসনদে বসে তৃণমূল কংগ্রেস। এরপর 2016 এবং 2021 দুই বিধানসভা নির্বাচনেও কার্যত বড় ব্যবধানে জিতে নিজেদের প্রত্যাবর্তন নিশ্চিত করে মা মাটি মানুষের সরকার বলে পরিচিত তৃণমূল। এদিকে 2016 থেকে রাজনৈতিক উত্থানের সূচকে পা রাখা বিজেপিও 2021 সালে তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করে নিজেদের ভোটের হার বাড়ায়, আর ক্রমশ দুর্বল হতে শুরু করে বাম ও কংগ্রেস শিবির। বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত যাই হোক না কেন, গোটা দেশের নজর সোমবার ইভিএম এর দিকেই। কারণ এদিনই জানা যাবে রাজ্যটিতে মমতার মামাটি মানুষের সরকারের প্রত্যাবর্তন না পরিবর্তনের ডাক দিয়ে নরেন্দ্র মোদীর বিজেপির উত্থান হবে। যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসামেও এবার গেরুয়া শিবিরের সঙ্গে লড়াই হবে কংগ্রেসের। কেরালায় বুথ ফেরত সমীক্ষায় পরিবর্তনের ইঙ্গিত থাকলেও আসল চিত্র জানা যাবে ইভিএম এর ফল থেকেই। তামিলনাড়ুতেও ক্ষমতার পালাবদলের ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন সংস্থার জরিপ। পুদুচেরিতে লড়াই ছোট হলেও রাজনৈতিক হিসাব বড় বলেই মনে করছেন রাজনৈতিক মহল। ভোট বিশ্লেষকরা বলছেন সোমবারের ফল শুধু 5 রাজ্যের সরকার গঠনের অঙ্ক নয়, বরং তা বুঝিয়ে দেবে ভোটাররা পুরনো সরকারের আস্থা রাখলেন নাকি পরিবর্তনের পথেই হাঁটলেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। গাজায় যুদ্ধবিরতির মধ্যেই চলছে ধ্বংস আর নতুন হামলার আশঙ্কা। খান ইউনিস, দেইর আল বালাহ সহ বিভিন্ন স্থানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় 8,000 ফিলিস্তিনির মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে হামাস সহ ফিলিস্তিনি দলগুলোর যৌথ প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গাজার খান ইউনিস ও দেইর আল বালার বিধ্বস্ত এলাকাগুলোয় যুদ্ধবিরতি যেন কাগজে কলমেই সীমাবদ্ধ। স্থানীয় সূত্র বলছে, অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত অন্তত 828 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিদিনই ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করছে পরিবারগুলো। উপত্যকা জুড়ে থাকা ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় 8,000 ফিলিস্তিনি নাগরিকের মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। তবে ধ্বংসস্তূপ অপসারণের গতি এতটাই ধীর যে এই প্রক্রিয়া শেষ করতে আরও অন্তত 7 বছর সময় লেগে যেতে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির একজন কর্মকর্তার বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের মাত্র 1% এখন পর্যন্ত পরিষ্কার করা সম্ভব হয়েছে। দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে গাজার ভেতরে তাদের নিয়ন্ত্রণ বাড়িয়ে প্রায় 59% এলাকা নিজেদের দখলে নিয়েছে। ইয়েলো লাইন সরিয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়ে নো গো জোন তৈরি করা হচ্ছে। একই সঙ্গে লেবানন ফ্রন্ট থেকে সেনা সরিয়ে গাজা ও পশ্চিম তীরে মোতায়েন বাড়ানো হচ্ছে। এর মধ্যেই হামাস সহ ফিলিস্তিনি দলগুলোর যৌথ প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। রোববার ঊর্ধ্বতন ফিলিস্তিনি সূত্রের বরাতে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্টাই। প্রস্তাবে বলা হয়েছিল, স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিরস্ত্র হবে, তবে এর বিনিময়ে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ও নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।
শিক্ষার্থীদের ঐতিহ্য, শ্রমিক আন্দোলনের বার্তা আর বসন্তের আবহাওয়া, এই 3 উপলক্ষ মিলিয়ে ফিনল্যান্ডের সবচেয়ে বড় সামাজিক উৎসবের নাম ভাপ্পু। সবগুলো শহরে মে দিবস উপলক্ষে 2 দিন ব্যাপী চলে বর্ণিল উদযাপন। ফিনল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন মধু। একসঙ্গে এত মানুষ খুব একটা দেখা যায় না ফিনল্যান্ডে। শান্ত নীরব দেশে ঐতিহাসিক সাদা ক্যাপ মাথায় নাগরিকদের এমন উদযাপন অবাক করবে যে কাউকেই। অসাধারণ এক সামাজিক সম্প্রীতির আনন্দধারা বয়ে যায় ভাপ্পু উৎসবে। রাজধানী থেকে শুরু করে সব শহরে উৎসবে দেখা গেছে মানুষের ঢল। এপ্রিলের শেষ সন্ধ্যায় হেলসিঙ্কির প্রাণকেন্দ্র হাবিস আমান্দার মাথায় প্রতীকীভাবে ক্যাপ পরানো হয়। শুরু হয় ভাপ্পু উৎসবের আনুষ্ঠানিকতা। রাতভর চলে নাচ, গান, উদযাপন। শহরের প্রতিটি কোণে বয়ে যায় নতুন প্রাণ। পহেলা মে ভাপ্পুর মূল দিনে শহরের পার্কগুলো ভরে যায় পিকনিকে। পরিবার, বন্ধু, সহকর্মী সবাই মিলে উদযাপন করে দিনটি। এছাড়া শ্রমিক সংগঠনগুলোর শোভাযাত্রা সমাবেশে ছড়িয়ে দেয়া হয় দিনের মূল বার্তা, অধিকার, সম্মান আর সমতা। 19 শতকের শেষ ভাগে শুরু হওয়া শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় ফিনল্যান্ডে শুরু হয় ভাপ্পু, যেখানে শ্রমিকদের অধিকার আর সামাজিক ঐক্যের বার্তা জড়িয়ে যায় উৎসবের আনন্দে। তবে এদিনে শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী প্রদর্শনীর শক্তিশালী পরিচয় প্রকাশ পায় বেশি। সাদা ক্যাপ, যাকে বলা হয় গ্র্যাজুয়েশন ক্যাপ, এটি ফিনল্যান্ডের শিক্ষার্থীদের অর্জন আর পরিচয়ের প্রতীক। এই রীতি ফিনল্যান্ডের ভাপ্পুর অন্যতম প্রধান চিহ্ন। প্রেসিডেন্ট থেকে শুরু করে সব বয়সী গ্র্যাজুয়েটরা এই ক্যাপ পরে সেদিন শহর ঘুরে বেড়ায়। শ্রমিক আন্দোলনের ইতিহাস, শিক্ষার্থীদের ঐতিহ্য আর বসন্তের আবহ সব মিলিয়ে ফিনল্যান্ডের সবচেয়ে বড় সামাজিক উৎসবের একটি হচ্ছে এই ভাপ্পু উদযাপন। হেলসিঙ্কিতে পার্কে পার্কে দিনব্যাপী পিকনিক, ঐতিহ্যবাহী খাবার পানীয়ের সাথে নাচে গানে বেশ উৎসব বর্ণিল রূপে উদযাপন করে ফিনল্যান্ডবাসী। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। খেলার খবর, অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম দিনই মাঠে নামবে সব দল। শক্তিশালী স্কোয়াড নিয়ে এবারের আসরে শিরোপা জিততে মরিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে কাগজে কলমে নয়, মাঠের পারফরমেন্সে সেরা হতে চান সাদা কালো অধিনায়ক তাওহিদ হৃদয়। এছাড়া এবারের আসরের সুযোগ সুবিধা বাড়ানোয় বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হৃদয়। আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার, শিক্ষার শেষ নেই, সবাই তো শিখে, আপনারাও আমরাও সবাই প্রত্যেকটা দিন সবাই ট্রাই করে যে কিছু না কিছু শেখার জন্য। গত বছরের ডিপিএল-এর সবচেয়ে আলোচিত বিষয় ছিল আম্পায়ার শরফুদ্দুল্লাহ সৈকতের সঙ্গে তাওহিদ হৃদয়ের বাগবিতণ্ডা। যার শাস্তি পেয়েছেন হৃদয়, এমন ঘটনায় অনুতপ্ত তিনি নিজেও। এবারও মোহামেডানের হয়ে খেলবেন এই ক্রিকেটার, পেয়েছেন অধিনায়কের দায়িত্ব। লিস্টে মর্যাদা পাওয়ার পর প্রিমিয়ার লিগ শিরোপা জেতা হয়নি সাদা কালোদের। এবার সেই চ্যালেঞ্জ হৃদয়ের সামনে। কাগজে কলমে ফেভারিট মোহামেডান, তবে হৃদয় চান মাঠের পারফরমেন্স। দিন শেষে মাঠে যে টিমটা ভালো পারফর্ম করবে সেই টিমটাই তাদের পরে রেজাল্টটা যাবে। তো আশা করব যে আমাদের যে টিম আছে ওয়েল ব্যালেন্সড আছে টিমটা। অবশ্যই আমাদের টার্গেট থাকবে যে পার্টিকুলার ডেতে আমরা কতটুকু টিম হিসেবে ভালো করতে পারি। এই চ্যালেঞ্জটুকু নিতেই হবে। তো আশা করব যে সামনে যে অপরচুনিটিগুলো আসবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে বা টিমের যতটুকু পারবো আমার দিক থেকে বেস্ট সার্ভটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। নানা অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। এবার সুযোগ সুবিধা বেড়েছে অনেক। মাঠে থাকবে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্স। বিসিবির প্রতি কৃতজ্ঞ হৃদয়রা। অনেক প্লেয়ার আছে যাদের ওই টুর্নামেন্টটা খেলে ফ্যামিলি রান করে। তো আশা করছি যে তাদের জন্য সামনে ভালো সুযোগ করে দেবে বিসিবি থেকে ইনশাল্লাহ। আর এই টুর্নামেন্টটা অবশ্যই আমাদের জন্য অনেক জরুরি ছিল এবং যদি টুর্নামেন্ট না হয় সেক্ষেত্রে প্লেয়াররাও যেমন তাদের একটা অপরচুনিটি মিস হয় এবং ভালো ভালো প্লেয়ারও উঠে আসে না। ফার্স্ট ক্লাসে কিছু প্লেয়ার খেলে, তাদের স্যালারিটা বাড়ানো হয়েছে। তো এই দিকগুলো অবশ্যই খুব ভালো, পজিটিভ একটা সাইন। ইনশাল্লাহ সামনের দিকে আরও ভালো ভালো কাজ করবে ইনশাল্লাহ। একটা সময় ডিপিএলও ছিল দর্শকদের আগ্রহের কেন্দ্রে, কিন্তু এখন জাতীয় দলের খেলাতেও প্রায় দেখা যায় ফাঁকা গ্যালারি। জানিয়ে আক্ষেপ হৃদয়ের, দায় দিলেন নিজেদেরই। আগে যে ক্রেজটা ছিল এখন হয়তো বা আমার কাছে মনে হয় ক্রেজটা, জানি না আমি রং হতে পারি, ক্রিকেটে একটু হলেও কমেছে। এখন কমার পিছনে হয়তো বা আমাদের ইয়ে আছে যে আমরা টিম হিসাবে ভালো করতে পারছি না, বাট
আশা করব যে এটা আবার ঠিক হয়ে যাবে। আর এটা তো ট্রেডিশনাল একটা লিগ, ঢাকা লিগ সবসময় এক্সাইটমেন্ট থাকে এই টুর্নামেন্টে। আবাহনী, মোহামেডান বা আরও অনেক বড় বড় টিম আছে, এই টিমগুলোতে থেকে খেলতে পারাটা আমি মনে করি ভাগ্যের ব্যাপার। ডিপিএল এর প্রথম দিনই 6 মাঠে লড়বে 12 ক্লাব। মোহামেডানের প্রতিপক্ষ সিটি ক্লাব। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় ম্যাচ কাল বসুন্ধরা কিংস অ্যারেনায়, যেখানে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে মিঠুন মুমিনুলদের নবাগত ঢাকা লিওপার্ডস। বৃষ্টির কারণে প্রস্তুতিতে ঘাটতি হলেও ম্যাচে কোনো প্রভাব পড়বে না বলে বিশ্বাস আকাশী নীলদের অধিনায়ক মোসাদ্দেক সৈকতের। এদিকে বিকেএসপির 4 নম্বর মাঠে দুই ব্যাংকের লড়াইয়ে নজর থাকবে সমর্থকদের। প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। এ মৌসুমে আকবর আলীর অধিনায়কত্বে মাহমুদুল্লাহর অভিজ্ঞতার ওপর বাজি প্রাইমের। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল 9টায়। ঢাকা আবাহনী লিমিটেড বাংলাদেশের ক্রিকেটে এক মহিরুহের নাম, কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে খুব একটা ভালো অবস্থানে নেই ক্লাবটি। গত মৌসুমে হাজারো ঝড়ঝাপটার মধ্যেও শিরোপা জিতে সবাইকে চমকে দিলেও এই মৌসুমে শক্তি হারিয়েছে আকাশী নীলরা। আগের মতো দাপট না থাকলেও আবাহনীর ঐতিহ্যগত প্রভাব আছে বরাবরের মতোই, আর এটাকে পুঁজি করে সামনে এগোতে চান অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। প্রিমিয়ার লিগের শুরু থেকেই তাই চ্যাম্পিয়নশিপটাকেই প্রধান লক্ষ্য বলে জানিয়ে দিলেন ক্যাপ্টেন। সবাই জানি যে আবাহনী সুনামধন্য একটা দল এবং শিরোপা জয়ের চেষ্টা করে সবসময়। সো সেই জায়গা থেকে যাদেরকে নেওয়া তাদের সবারই ওই চ্যাম্পিয়ন মনোভাবটা আছে। তো আমি মনে করি তারা তাদের সর্বোচ্চ পারফরমেন্সটা দিয়ে টিমকে চ্যাম্পিয়ন করবে। প্রতিপক্ষ ঢাকা লিওপার্ড নামে ভারে অনেকটাই পেছনে আবাহনীর। মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, শেখ পারভেজ জীবন, ইফতি, জাওয়াদ আবরারদের নিয়ে গড়া দলটা মাথা ব্যথার কারণ হতে পারে ধানমন্ডির জায়ান্টদের জন্য। যদিও সেটা নিয়ে না ভেবে নিজের দল নিয়েই সন্তোষ ঝরল সৈকতের কণ্ঠে। বর্তমান আবহাওয়ার কারণে সব দলই বাড়তি সুবিধা পাবে বলেও মনে করেন তিনি। যে ওয়েদারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ওয়েদার যদি এরকম বিহেভ করতে থাকে তাহলে আমার কাছে মনে হয় যে এনি ডে যে কোনো টিম যে কারোর জন্য ডেঞ্জারাস হতে পারে। পুরানোদের মধ্যে অনেকে চলে গেলেও নতুন রিক্রুট খারাপ নয় আকাশী নীলদের। সৌম্য, অঙ্কন, জাকের, সাব্বির সবাই ডিপিএল এর অভিজ্ঞতায় ঋদ্ধ। তবে বোলিং কিছুটা ভাবনার কারণ হতে পারে আকাশী নীলদের। ইকবাল ইমন, মারুফ মৃধা, বর্ষণ, রকিবুলদের মতো নতুনদের নিয়েই চ্যালেঞ্জ উতরাতে হবে সৈকতকে। যখন খেলাগুলো হইতে থাকে এবং টিভিতে খেলাটা হয়, তখন আমার মনে হয় যে যারা আবাহনীর ফ্যান ফলোয়ার্স, যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তারা যে যেখানেই থাকুক না কেন আমাদেরকে সাপোর্ট করে এবং আমাদের খেলাটা ফলো করে। আমি অবশ্যই চাইবো তারা যেন আমাদের টিমের জন্য দোয়া করে এবং আবাহনীকে সাপোর্ট করে এবং আবাহনীর আমরা যেন সবাই মিলে একটা ভালো রেজাল্ট আনতে পারি। দিনের আরেক ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের 4 নম্বর মাঠে মুখোমুখি হবে দুই ব্যাংক। প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আবাহনীর মতোই নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় প্রাইমের ক্রিকেটাররা। বৃষ্টি বাধায় পড়তে হয়েছে তাদেরকেও। তবে প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক কাগজে কলমে খুব একটা শক্তিশালী না হওয়ায় স্বস্তি আছে সেখানেও। টিম কম্বিনেশন নিয়েও সন্তুষ্ট প্রাইম। আকবর আলীর অধিনায়কত্ব আর মাহমুদুল্লাহর অভিজ্ঞতায় বাজি ধরেছে ব্যাংকপাড়ার দলটি। আকবরকে নিয়ে কিছু বলার নাই, কারণ আমরা বাংলাদেশ ক্রিকেটের সবাই জানি যে আকবর মানে অ্যাজ এ ক্যাপ্টেন হি ইজ ভেরি গুড, হি ইজ ডুইং ভেরি ওয়েল। সো আশা থাকবে যেন এই প্রিমিয়ার লিগেও সে তার যে স্কিলস আছে, ক্যাপ্টেনের যে স্কিলস আছে, এটা দিয়ে আমাদের টিমকে হেল্প করবে। আর আমাদের অবশ্যই প্লাস পয়েন্ট যে আমরা রিয়াদ ভাইয়ের মতো একজন এক্সপিরিয়েন্স প্রোকে আমরা পেয়েছি আমাদের টিমে। দলের ব্যাটিংয়ে সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের তালমিল হবে বলে বিশ্বাস আবু হায়দার রনির। আর বোলিংয়ে তানজিম সাকিব, মেহেদীদের উপর রাখছেন পূর্ণ আস্থা। পেস ইউনিটও আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো আছে। আমাদের এনাম আছে, খুব ভালো বোলিং করতেছে, আমি আছি, তারপরে তানজিম সাকিব আছে, তো মেহেদী আছে। তো সবাই মিলে আমরা চেষ্টা করব আমাদের যে স্কিলস আছে এটা আমাদের টিমের জন্য যেন আমরা ভালো করতে পারি। ঢাকা প্রিমিয়ার লিগের শুরুর দিনে রয়েছে বৃষ্টির পূর্বাভাস, তবে রিজার্ভ ডে থাকায় এবার কিছুটা নিশ্চিন্ত ক্লাবগুলো। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে লাল বলের ক্রিকেটাররা। যদিও অধিকাংশ ক্রিকেটাররাই ছিলেন বিশ্রামে। কোচ সোহেল ইসলামের অধীনে এদিন অনুশীলন করেছেন 6 ক্রিকেটার। একাডেমি মাঠে ম্যাচ সিনারিওতে অনুশীলন করেন মুশফিক, জয়, তাইজুলরা। পরে তাদের সঙ্গে যোগ দেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই সেশন শেষে পরে মূল মাঠে ফিল্ডিং প্র্যাকটিস করেছেন তারা। ক্যাচ অনুশীলনের পাশাপাশি মাঠে নিজেদের ক্ষিপ্রতা বাড়ানোর জন্য ট্রেনিং করেন ক্রিকেটাররা। আগের দিন ম্যাচ থাকায় এদিন বিশ্রামে ছিলেন টি-20 স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। 4 তারিখেও তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট। 5 তারিখ থেকে পুরো দলকে অনুশীলনে পাবেন ফিল সিমন্স। পরে 2টি সেশনের পর আগামী 8 মে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ।
এদিকে এর আগে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভোরে বাংলাদেশে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দলের একাংশ। পিএসএল ফাইনাল শেষে আসবেন বাকি সদস্যরা। 8 মে থেকে শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, সালমান আলী আগারা ঢাকায় এসেছেন। পিএসএল এর ফাইনালে থাকায় দলের সঙ্গে আসেননি বাবর আজম। বাংলাদেশ পেসার নাহিদ রানাও পেশোয়ার জালমির হয়ে ফাইনালে খেলতে আছেন পাকিস্তানে। জানা গেছে পিএসএল ফাইনাল শেষে বাবর এবং রাহিদ রানা একই ফ্লাইটে ঢাকায় আসবেন। ঢাকায় পা রেখে বিশ্রামে আছে পাকিস্তান। আগামীকাল দুপুর 2টা থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করার কথা রয়েছে তাদের। সরফরাজ আহমেদের কোচিংয়ে প্রথমবারের মতো সাদা পোশাকের ক্রিকেট খেলবে ম্যান ইন গ্রিন। পিএসএল এর মাঝেই সিরিজকে সামনে রেখে করাচিতে বিশেষ ক্যাম্প করেছিল পাকিস্তান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়ন হবে। ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনে ডিসিদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা। জনকল্যাণমুখী কাজ করার অঙ্গীকার। উন্নয়ন যাত্রায় নারীর ক্ষমতায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়। এবং দেশের পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহবাহী বিমান ঢাকায় পৌঁছাবে সকালে। বুধবার নাহিদা বৃষ্টির জানাজা। 2 শিক্ষার্থী খুনের ঘটনায় প্রবাসীদের শোক। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়।